পৃথিবীটা গোলাকার আকৃতির, যাকে বলে খুবই ছোট, আর তোরা সেই পৃথিবীতে থেকে তার থেকে দ্বিগুণ পাপ করে ফেলেছিস। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোর ছেলে নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে মজা পেত। আমার আগমন ঘটার সাথে সাথে তোর আদরের ছোট ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তোর সমস্ত পাপের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিব। ভালো থাকিস। পরের লাশ কার হবে জানি না। হা 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 হা। চিরকুটের লেখাটা শুনে আকাশ সাহেবের কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করে। তখনই ফোনে একটা কল আসে। হাতে নিয়ে চেক দিয়ে ভয়ে ফোন হাত পরে যেতে নেই, কারণ ফোন দিয়েছে রাজ। ফোন দিয়েছে রাজ। হয়তো আজ রকির বিষয়ে জেনে গিয়েছে। আকাশ সাহেব কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে ওপাশ থেকে, তোমাদের দিয়ে কিছুই হবে না, তোমরা আমার ভাইটাকে দেখে রাখতে পারলে না। আর রকি কয়েকদিন ধরে নিখোঁজ, আমাকে বলনি কেন? আমি জানতে পারলে আমার ভাইটাকে আজ মরতে হতো না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। মরতে হবে খুব বাজেভাবে যে আমার ভাইটাকে মেরেছে। আমি রাজ, মাইন্ড দিয়ে গেম সাজাই, ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলে রাজ ফোন রেখে দেয়। আকাশ সাহেব বুঝতে পারছে না কি করবে, কারণ রাজ আন্ডারগ্রাউন্ডে আছে। রকির কথা শুনে আসতেছে। ওনার অজানা রাজ আসলে কি হবে? ছেলেটা বরাবরের মতোই পাগল। একমাত্র রাজের জন্যই সে আজ এতটা পাওয়ারফুল। তখনই আকাশ সাহেবের কাছে তার একজন লোক এসে বলে, স্যার, আহনাব চৌধুরীর মেয়ের বডিগার্ডকে পুলিশ দিয়ে রামকেলানি দিলে হয়তো কিছু জানা যাবে, কারণ ছেলেটার শরীরে অসম্ভব রকমের শক্তি। আমাদের 20 জন ছেলেপুলোকে একাই মেরে শুইয়ে দিয়েছিল। আকাশ সাহেব ছেলেটার কথা শুনে বেশ চিন্তিত পড়ে যায়। একটু সময়ের জন্য অতীত চলে যায়। আহনাব চৌধুরী আর সে খুবই ভালো বন্ধু ছিল। দোষ তারই ছিল, বিজনেস করার সময় লোভ এসে বাসা বাঁধে। চেয়েছিল আহনাব চৌধুরীকে বাদ দিয়ে একাই বিজনেস চালিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি আর নামডাক ছড়িয়ে পড়বে। যখন আহনাব চৌধুরীর সাথে বেইমানি করে, তখন আহনাব চৌধুরী তাকে জেলে দিয়েছিল। তারপর থেকেই শত্রুতা। তবে সে জেলে থাকাকালীন আহনাব চৌধুরী তার বিজনেস বড় করে ফেলে, হয়ে ওঠে নাম্বার 1 বিজনেসম্যান। আহনাব চৌধুরীর উন্নতি সে মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে চেষ্টা করতো আহনাব চৌধুরীর ক্ষতি করার, তবে এখন পর্যন্ত পেরে ওঠেনি। আচ্ছা নিলয়, তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। আজকে যেহেতু সুযোগ হয়েছে, তাহলে তোমার সম্পর্কে কিছু বলবে? মায়ার কথায় নিলয় চিন্তায় পড়ে যায়, কারণ মায়া যদি তার অতীত শুনে তাহলে দোষী মনে করবে। তখন কি হবে? তাই নিলয় বলে, ম্যাম, অন্য একদিন বলবো, আজকে থাক, চলেন বাড়ি ফিরা যাক। আজ মানে আজ, আর আজ মানে আজ, আর এক্ষুনি বলতে হবে। বলো বলছি। নিলয় বুঝতে পারে এখন মায়াকে হাজার বলার পরও কোনো কাজ হবে না, কারণ মায়া তার কথা শুনবে না। তাই নিলয় লম্বা একটা শ্বাস ছেড়ে নিয়ে মায়াকে তার অতীত বলতে শুরু করলো। বলার পর নিলয় চোখ খুলে দেখে মায়ার চোখে পানি। তার মানে তার অতীত শুনে মায়া কান্না করছে। নিলয় কিছু বলতে যাবে, তখনই মায়া নিলয়ের খুব কাছাকাছি চলে আসে। নিলয়ের গালে হাত দিয়ে নিলয় চমকে মায়ের দিকে তাকায়। নিলয় বুঝতে পারছে না মায়া নিলয়ের সাথে কি করতে চাচ্ছে। মায়া হুট করেই নিলয়ের গালে চুমু দিয়ে বসে। নিলয় যেন আকাশ থেকে পড়ে, সাথে সাথে মায়ার থেকে সরে আসে। এতক্ষণে মায়ার ঘোর কাটে। নিচের দিকে তাকিয়ে বলে, সরি নিলয়, আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো, অতীতে তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আর তাতে তোমার কোনো দোষ নেই, তাই কষ্ট পেও না। আমরা আছি তো তোমার সাথে। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? মায়ের মুখে গার্লফ্রেন্ড কথা শুনে নিলয় ভ্যাবাচাকা খেয়ে যায়। নিম্নোক্ত আওয়াজে বলে, তখন তো কলেজ থেকে এসে চাকরের ন্যায় বাসায় খাটুনি করেছি, আর আমার মতো এতিম ছেলেকে কে পছন্দ করবে? দেখতেও বাজে। তোকে এত কিছু বলতে বলছি, শোন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, মনে থাকবে? জি ম্যাম, মনে থাকবে। মনে থাকলেই ভালো। এখন শোন, মালিককে, আমি না তুই? কেন ম্যাম, আপনি মালিক। তাহলে তো আমি যা বলবো তোকে শুনতে হবে, তাই না? জি ম্যাম, বলুন। এই তো গুড। তা শোন, আমার কাছে আয়, তুই, কথা আছে। জি ম্যাম, বলুন। নিলয় মায়ের কাছে আসতেই মায়া নিলয়ের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নিলয় কিছুক্ষণের জন্য থমকে যায়, নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু মায়া নিজের সর্বশক্তি প্রয়োগ করে কিস দিয়ে ছেড়ে দেয়। ম্যাম, এটা কি করলেন? এটা কিন্তু ঠিক না। আমি কোথায় আর আপনি কোথায়? শোন, ঠিক ফোনটা আমাকে শেখাতে আসিস না। তোকে প্রথম দিন থেকেই আমি পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। তাই অন্য মেয়েদের মতো ইনিয়ে বিনিয়ে বলতে পারবো না। আমার মতো করে তোকে জানিয়ে দিলাম। আব্বুকে আমি দেখে নিই,
শোন, তুই আমার, তাই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, বুঝতে পারছিস? মায়ার কথায় নিলয় তো হ্যাপি খুশি, কারণ নিলয় মায়াকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করত। তাই মায়ার কথায় শুধু মাথা নাড়ায়। আরও বেশ কিছুক্ষণ বসে থেকে তারা দুজন চলে যায়। সকালবেলা খাবার খেয়ে নিলয় আর মায়া ভার্সিটিতে চলে যায়। তারা দুজন ভার্সিটিতে গিয়ে কালকের মতো আজকেও স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে দেখে, তবে ভার্সিটির প্রায় পেছনের দিকে। তারা দুজন সেখানে গিয়ে জানতে পারে এই শহরের সব থেকে টপ মাস্তান মাসুদকে ঠিক রকির মতোই মেরে ফেলে রেখে গিয়েছে। মাসুদ হচ্ছে রাজের ডান হাত। লাশের সাথে ড্রাগস পাওয়া গিয়েছে অনেক। লাশ দেখে মায়ের শরীর খারাপ করবে বলে নিলয় মায়াকে নিয়ে চারুকলায় চলে আসে। দুজন বসে এগুলো নিয়ে গল্প করছে। তখন মায়া বলে, নিলয়, জানো এই মাসুদ হচ্ছে এখানকার টপ মাস্তান। তাকে এখানকার সবাই ভয় পায়। দিনে দুপুরে মানুষ মেরে ফেলে রেখে যায়। তাকে কেউ কিছু বলতে পারে না, পুলিশও তাকে ভয় পায়। জানা যায় এই মাসুদ নাকি মাফিয়া রাজের ডান হাত, কিন্তু আজকে তাকেও কেউ এমন বিশ্রীভাবে মারলো। আমার কি মনে হচ্ছে জানো, আমাদের এখানে এমন কারো আগমন ঘটেছে যে রাজের মতো ভয়ঙ্কর মাফিয়ার থেকেও ভয়ঙ্কর। কারণ রাজের নাম শুনলেই মানুষ ভয়ে জড়সড় হয়ে যায়। সেখানে রাজের ভাই রাজের লোকদের মেরে যাচ্ছে। মায়ার কথায় নিলয় মনে মনে হাসতে থাকে। তখনই ভার্সিটিতে পুলিশের গাড়ির আগমন ঘটে। লাশটার কাছে কয়েকজন যায়। পুলিশ অফিসার সাইদ নিলয় আর মায়ার কাছে চারুকলার আসে। এই ছেলে, তোমার নাম কি? মায়া নিলয় কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় আর মায়া পুলিশ অফিসারের সামনে এসে বলে, স্যার আমাদের বলছেন? হ্যাঁ, এই ছেলে, তোমার নাম কি? জি স্যার, আমার নাম নিলয়। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। থানায় যাওয়ার কথা শুনে নিলয় আর মায়া দুজনেই অবাক হয়। মায়া বলে ওঠে, নিলয় কেন থানায় যাবে? ম্যাম, তার নামে আমাদের কাছে কমপ্লেন আছে, তাই ওনাকে থানায় যেতে হবে। না, নিলয় কোথাও যাবে না। আপনি হয়তো আমাকে চেনেন না। আমি আহনাফ চৌধুরীর একমাত্র মেয়ে। আমি আব্বুকে বলে দিচ্ছি, ওয়েট। দেখুন ম্যাম, উনি থানায় যাওয়ার পর আমরা কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। নিলয় বুঝতে পারে এখানে তর্ক করে লাভ নেই, তাই মায়াকে বলে সে থানায় যাবে। মায়া কিছু বলতে গেলে নিলয় চুপ করে থাকে। নিলয় মায়ার থেকে বিদায় নিয়ে পুলিশ অফিসারের কাছে চলে যায়। মায়া তাড়াতাড়ি করে আহনাফ চৌধুরীর অফিসে চলে যায়। আহনাফ চৌধুরীকে সব কিছু বলার পর ওনাকে নিয়ে থানায় চলে আসে। আহনাফ চৌধুরী থানায় যাওয়ার পর পুলিশ অফিসারের শাহিদ বলে, স্যার, আপনি আসতে গেলেন কেন? ফোন করলে আমি চলে যেতাম। হয়েছে, আর বলতে হবে না। নিলয়কে ধরে নিয়ে আসছেন কেন? তার মানে ছেলেটা আপনার পরিচিত? আসলে রকির খুনের সাথে ছেলেটাকে আমরা সন্দেহ করছি, তাই ধরে আনা। সন্দেহের ভিত্তিতে ধরে আনা যায় সাইদ সাহেব? আহনাফ চৌধুরীর কথায় পুলিশ অফিসার চুপ হয়ে যায়। আহনাফ চৌধুরীর কথায় নিলয়কে জেল থেকে নিয়ে আসে। নিলয়কে আনা হলো। আহনাফ চৌধুরী আর মায়া নিলয়ের দিকে তাকিয়ে চমকে ওঠে। মায়া তো আহনাফ চৌধুরীর সামনেই নিলয়কে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, কারণ নিলয়ের সমস্ত শরীরে রক্ত দিয়ে মাখামাখি অবস্থা। দুজন কনস্টেবলের মাধ্যমে ভর দিয়ে আসে। মাথাটা নিচের দিকে করে রাখে, মনে হচ্ছে কোনো খুনের আসামিকে টর্চার করা হয়েছে। নিলয়ের এই অবস্থা দেখে মায়া তো আহনাফ চৌধুরীর সামনেই নিলয়কে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, নিলয় কথা বলো প্লিজ, কথা বলো। এত রক্ত কিভাবে? এই নিলয় কথা বলো প্লিজ। আব্বু, ওরা নিলয়কে কিভাবে মেরেছে? মেয়ের কথায় আহনাফ চৌধুরীর চক্ষু লাল বর্ণ ধারণ করে। পুলিশ অফিসার সাইদকে থাপ্পড় মেরে বলতে থাকে, একজন নিরপরাধ ছেলেকে তুলে এনে এভাবে টর্চার করলি, তোর চাকরি কিভাবে থাকে আমি দেখব। কথাগুলো বলে আহনাফ চৌধুরী কাকে যেন কল দেয়। পুলিশ অফিসারের সাইদটা প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা, কারণ আকাশ সাহেবের কথায় ছেলেটাকে তো ধরে নিয়ে আসলো, এখন কিভাবে আহনাফ চৌধুরীর হাত থেকে ছাড় পারবে। পুলিশ অফিসার আহনাফ চৌধুরীর গায়ে পড়ে যায়, কিন্তু আহনাফ চৌধুরী নিলয়ের দিকে তাকিয়ে পুলিশ অফিসারকে মাফ করতে পারেনি। একটু পর একটা কল আসে, যার আর বলে পুলিশ অফিসারের সাইদকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ অফিসার সাইদের ধারণা ছিল না এই ছেলেটার পেছনে সব থেকে বড় বিজনেসম্যান আহনাফ চৌধুরীর হাত আছে। আহনাফ চৌধুরী নিলয় আর মায়াকে নিয়ে হাসপাতালে চলে যায়।
ডাক্তার নিলয়কে একদিন বেড রেস্টে থাকার কথা বলেছে। আহনাব চৌধুরী আর মায়া বাইরে দাঁড়িয়ে আছে। মায়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তার মানে মেয়েটা শেষমেশ বডিগার্ডকে ভালোবেসে বসলো। আহনাব চৌধুরী চিন্তার মাঝে মায়া প্রশ্ন করে বসলো, আব্বু তুমি তো আমার খুশির জন্য আমাকে অনেক কিছু দিয়েছো যাতে আমি খুশি থাকি, তাই না? হ্যাঁ দিয়েছি, কারণ তুই আমার একমাত্র মেয়ে, তোর খুশিতেই আমি খুশি। লাস্ট বারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমায়? কথা দিচ্ছি আর কখনো বায়না করবো না। আচ্ছা বুঝলাম, তুই কি চাইবি আমি বুঝতে পেরেছি, যা আমি মেনে নিলাম। তোর খুশিতেই আমি খুশি। তবে মা খেয়াল করিস আমাদের জন্য। নিলয় এভাবে মার খাচ্ছে তবুও চলে যাচ্ছে না। নিলয় অনেক ভালো মনের, চিন্তা করিস না। নিলয় সুস্থ হয়ে উঠুক, তোদের 4 হাত আমি এক করে দিব। এখন তো একটু হাসি দে। আহনাব চৌধুরী কথায় মায়া তাকে জড়িয়ে ধরে। এভাবে যদি প্রত্যেক বাবা মা ধনী গরিব না দেখে তার সন্তানদের সমস্ত অনুযায়ী বিয়ে দিত, তাহলে কতই না সৌভাগ্যবান হতো। এদিকে রাজ আকাশ সাহেবের সামনে গম্ভীর হয়ে বসে আছে, কারণ তার ভাইকেও সাথে তার খুবই কাছের। ডান হাত মাসুদকে রকির মতো খুবই বিশ্রীভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। রাজের চোখ দিয়ে যে কোনো সময় অগ্নি বের হবে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন আকাশ সাহেবের ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে পুলিশ অফিসার সাইদ কল দিয়েছে। অতি আগ্রহের সহিত ফোনটা ধরে জিজ্ঞেস করে, শাহিদ, কিছু জানতে পারলি? স্যার, আর জানা, আপনার জন্য আমার চাকরিটা চলে গেল। আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে এখন। মানে কি বলছিস? বুঝিয়ে বল। পুলিশ অফিসার সাহিদ আকাশ সাহেবকে সব খুলে বলে। ফোনে স্পিকার ছিল, রাজু শুনতে পায়। তবে স্যার, একটা জিনিস লক্ষ্য করেছি, আর তা হলো আমরা যখন কোনো আসামিকে টর্চার করি তখন অনেক কান্নাকাটি করে ছেড়ে দেওয়ার জন্য। ছেলেটাকে যে ভাবে মেরেছি, কোনো নির্দোষকেও যদি এর থেকে কম মারা হয় তাহলেও দোষ না থাকা সত্ত্বেও স্বীকার করে নিবে। কিন্তু ছেলেটাকে মারতে মারতে দুজনে হাবিলদার হাঁপিয়ে গিয়েছিল, তবুও ছেলেটার মুখ থেকে হাসিটা সরাতে পারেনি। আমার মনে হয় ছেলেটার মাঝে নিশ্চয় কিছু আছে। পুলিশ অফিসারের কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। রাজের মুখে বাঁকা হাসি বয়ে যায়। রাজার হাসি দেখে আকাশ সাহেবের কেমন জানি মনে হচ্ছে। রাজ বেশ চতুর। ছেলেটা তার ঘর থেকে হলে কি হবে, তাকে বেছে আবার কিনতে হবে। রাজ আকাশ সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগে, আনাব চৌধুরী তোমার শত্রু, তার মানে আমারও আর আনাব চৌধুরী বডিগার্ডকে মেরে ফেলতে হবে। কারণ যে একাই 20 জনকে শুইয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তার মানে সে সাধারণ কেউ হতে পারে না। যেদিন রকি খুন হয় সেদিন থেকে আমি আনাব চৌধুরীও তার মেয়ের বডিগার্ডের উপর নজরদারি লাগাই। তারা বলল আনাব চৌধুরীর মেয়ের সাথে নাকি বডিগার্ডের সম্পর্ক আছে, তাই আনাব চৌধুরী ও বডিগার্ডকে মেরে মেয়েটাকে আমাদের দাসী বানিয়ে রাখবো। সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের হয়ে যাবে। হা হা হা। রাজের কথায় আকাশ সাহেব খুশিতে বাকুম বাকুম করতে লাগে। হ্যাপি বুদ্ধি দিয়েছ তো ছেলেটাকে। তা তাদের কিভাবে আর কখন মারবি তাই বল। কেন, পরশুদিন সবার খেলা শেষ করব। ক্যাম্পাসে সবার খেলা শেষ হবে। তুমি আনাব চৌধুরী যেভাবেই হোক ক্যাম্পাসে আনবে। আমার সব লোক ক্যাম্পাস ঘেরাও করে রাখবে। পরশুদিন খেলা হবে, যা আজ পর্যন্ত কখনো হয়নি। সমগ্র ক্যাম্পাস রক্ত দিয়ে লাল করে দেব। হা হা হা। মা রাজ কথাগুলো বলে অট্টহাসিতে মেতে ওঠে। এদিকে নিলয়কে নিয়ে বাসায় যাওয়া হয়। আনাব চৌধুরী স্ত্রী নিলয় আর মায়া বিষয়ে বললে তিনিও দ্বিমত পোষণ করেননি, কারণ নিলয় বেশ ভালো একজন ছেলে। এভাবে 2 দিন চলে যায়। নিলয় এখন পুরোপুরি সুস্থ। এর মাঝে বেশ কয়েকবার আহনাব চৌধুরীর ফোনে কল আসে। ভয় দেখানো হয়েছে। উনি নিলয় আর মায়ার জন্য বডিগার্ড নিযুক্ত করেন। নিলয় না করায় সাফ সাফ বলে দিয়েছে, তোমার কিছু হলে আমার মেয়েটাকে কে দেখে রাখবে? নিলয় আর জোর করেনি। নিলয় আর মায়া আজকে ভার্সিটিতে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে তারা দুজন খুবই হ্যাপি। নিলয় আর মায়া ভার্সিটিতে প্রবেশ করার পরই তারা দুজন চালুকলার দিকে আড্ডা দিত। তখনই তাদের কাছে মায়ার ফ্রেন্ড দিশা আসে। কি রে দোস্ত, দুলা ভাইকে পেয়ে আমাকে ভুলে গেলি? কয়েকদিন আসতে পারিনি, নানু বাড়িতে গিয়েছিলাম। ক্যাম্পাসে আসার পর শুনেছি নিলয় ভাইয়ের উপর আবার অ্যাটাক হয়েছে। হ্যাঁ রে, আর বলিস না। যাই হোক, বাদ দে, আয় আড্ডা দিই। অনেক দিন ধরে আড্ডা দিই না।
মায়া, রাজের ডান হাত মাসুদকে নাকি খুব বিশ্রীভাবে কে মেরেছে? অনেক বিশ্রী ভাবে। কেন, তুই জেনে কি করবি? আসলে দোষ, রাজের লোককে এইভাবে মারতে পারে সে কোনো সাধারণ কেউ না। তাকে সামনে পেলে কিস করতাম। তিশার কথায় নিলয় ভীষণ খেতে লাগে। কি বলে কি এতক্ষণে তাদের নিলয়ের কথা মনে পড়লো। কথায় এতটাই মনোযোগী ছিল, একটু সময়ের জন্য ভুলেই গিয়েছিল। মায়া নিলয়কে বলে, নিলয় আমাদের জন্য বাদাম কিনে আনবে প্লিজ। মায়ের কথায় নিলয় বাদাম কিনতে চলে যায়। বেশ সময় করে চলে আসে। নিলয় এখনো আসেনি। মায়া বেশ বিরক্ত হচ্ছে, মনে মনে ভাবে বাদাম নিয়ে আসলে তার খবর করে ছাড়বে। একটু পরেই ক্যাম্পাসের স্টুডেন্টরা দৌড়ে মাঠের দিকে যেতে থাকে। তখন মায়া আর তিশা একজনকে জিজ্ঞেস করে, আর বলিয়েন না, ক্যাম্পাসে মাফিয়া রাজ এসেছে, আর একটা ছেলেকে খুব মারতেছে, সেখানে যাচ্ছি। ছেলেটা কথাগুলো বলে মাঠের দিকে চলে যায়। মায়া আর তিশাও দৌড়ে মাঠের দিকে যায়, কারণ নিলয় এখনো আসেনি। তারা গিয়ে দেখে প্রায় 20টার মতো গাড়ি ক্যাম্পাসের মাঠে ঘিরে রেখেছে। সবগুলো গাড়িতেই মাফিয়া রাজের পোলাপান। মাঠের মাঝে একটা গাড়ির ওপর গায়েবের ওপর পা তুলে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে মাফিয়া রাজ। তার পাশেই মায়ের রাখা বডিগার্ডগুলো পড়ে আছে। মাঠের মাঝে একজন পোলাপান গোল হয়ে একজন ছেলেকে মারতেছে। খেয়াল করে তাকিয়ে মায়ের আত্মা শুকিয়ে যায়, কারণ নিলয়ের ঘরে বডিটা মাটিতে পড়ে আছে। সবগুলো ছেলের হাতে হকি স্টিক। মায়া নিলয় বলে চিল্লিয়ে ওঠে। তখনই পাশ থেকে রাজ মায়াকে দেখে বকা হেসে বলে, কিয়া মনে প্রথম দেখায় আগুন লাগিয়ে দিয়েছো, সব কয়টা শেষ করে তোমাকে আপন করে নেব, হা হা হা। রাজ কথাগুলো বলে অট্টহাসিতে নেতিয়ে পড়ে। এদিকে আকাশ সাহেব আহনাব চৌধুরীকে ফোন দিয়ে বলে, কিরে আহনাব, কেমন আছিস? আমাকে জেলে পাঠিয়ে ব্যবসা তো ভালোই করে গিয়েছিস। তা তোকে যে জন্য কল দেওয়া, মেয়ে আর বডিগার্ডকে তো ভালোই সাই দিলি। তা আজকে তাদেরকে কে বাঁচাবে? কুত্তার বাচ্চা, ওদের কিছু হলে তোকে ছাড় দিব না। তুই ওদের কিছু করিস না। করব না। যদি এমনটা চাস তাহলে ভার্সিটিতে চলে আয়, বাকিটা না হয় একসাথে বসেই হবে। আহনাব চৌধুরী অফিস থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে নেয়। ক্যাম্পাসে গিয়ে দেখে আকাশ সাহেব তার ছেলে রাজ বসে আছে। বিপরীত পাশে তাকিয়ে দেখে মায়া মাটিতে লুটিয়ে কান্না করছে। পাশেই নিলয়ের রক্তাক্ত বডিটা পড়ে আছে। আহনাব চৌধুরী দৌড়ে মেয়ের কাছে ছুটে যায়। মায়া আহনাব চৌধুরীকে দেখেই দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, নিলয়কে ওরা, আব্বু আমার নিলয়কে ওরা মেরে ফেলেছে। আব্বু নিলয় কথা বলতেছে না। আব্বু আমিও মরে যাব, নিলয়কে এনে দাও। কথাগুলো বলে মায়া কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশ সাহেব তাদের কাছে এসে বলে, আহনাব, তোর যাবতীয় সম্পত্তি আমার ছেলে রাজের নামে লিখে দে, না হলে তোকে আর মেয়েকে এখানেই মেরে ফেলে রাখবো। তুই চিন্তা কর কি করবি। তোদের কাউকে কিছু দিব না, কি করতে পারবি কর। আহনাব চৌধুরী বডিগার্ডদের ডাকার সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হয়। তাকিয়ে দেখে বডিগার্ডের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আহনাব চৌধুরী ভয় পেয়ে যায়। ভয়ে মেয়েকে জড়িয়ে ধরে শক্ত করে। দেখ আহনাব, তুই যদি আমার কথা না মানিস তাহলে তোদের অবস্থা এই তোর গার্ডদের মতোই হবে। এই শহরে এখনো জন্ম নেয়নি আমার ছেলে রাজের মুখোমুখি হবে। রাজের নামে পুরো শহর থরথর করে কাঁপে। তাই আইন কানুনের ভয় দেখাস না, সাইন করে দে। আহনাব চৌধুরী বুঝতে পারে তাদের কথা না মানা ছাড়া উপায় নেই। আহনাব চৌধুরী সাইন করার জন্য কলমটা হাতে নিতেই ক্যাম্পাসের ভেতর প্রায় 30টার মতো গাড়ি এসে ক্যাম্পাসের মাঠে এসে থামে। সবগুলা থেকে অনেক পুলিশ অফিসার, আর্মি অফিসার বের হয়, আটকে ওঠে। তবে তারা সবাই খেয়াল করলো সামনের গাড়ি থেকে এখনো কেউ বের হয়নি। একজন এসে সামনের দরজাটা খুলে দিতেই স্বয়ং দেশের মন্ত্রী সেই গাড়ি থেকে বের হয়। মন্ত্রীকে বের হতে দেখে আকাশ সাহেবের আর রাজের গলা শুকিয়ে যায়। আকাশ সাহেবের মাথায় একটাই প্রশ্ন, মন্ত্রী সাহেব এখানে কিভাবে?
নাকি আহানাফ মন্ত্রী সাহেবকে বলেছে? মন্ত্রী মাহবুব সাহেব পুলিশ আর আর্মিদের দাঁড়াতে বলে আকাশ আর রাজের সামনে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ আহানাফ সাহেবও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছিল। আকাশ সাহেব বলে, স্যার আপনি এখানে? আমাকে বললে আমি আপনার ওখানে চলে যেতাম। হয়েছে, আর বলতে হবে না। আপনারা দুজন কি করতে যাচ্ছিলেন জানেন? আচ্ছা, আপনাদের দুজনকে একটা গল্প শোনাই। মানুষেরা শিকার করতে জঙ্গলে যায়, আর তারা একটা হলেও শিকার করে ধরে আনে। আচ্ছা বলেন তো, জঙ্গলে যে শিকার করতে যায় তার কি প্রাণের ভয় নেই? জঙ্গলে তো বিষাক্ত জানোয়ার বাঘ থাকে, তাহলে শিকারী কেন একাকী শিকার করতে যায় বলতে পারেন? মাহবুব সাহেবের কথায় সবাই চুপ। উনি ঠিকই বলেছেন, জঙ্গলে অনেক রকম পশু থাকে, তাহলে কিভাবে শিকারী ভয় না পেয়ে শিকার করে নিয়ে আসে? কিছুক্ষণ পর মাহবুব সাহেব নিজেই বলে, জানতাম আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। কারণটা হলো শিকারী শিকার করার আগে জঙ্গলটাকে নিজের আয়ত্তে করে শিকার করতে নামে। কারণ শিকারী জানে জঙ্গলে একটা পদক্ষেপ ভুল হলেই মৃত্যু নিশ্চিত। তাই আত্মরক্ষার জন্য শিকারী নিজের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। তাহলে কেন নীলয় এখানে পড়ে পড়ে মার খাচ্ছে? মাহবুব সাহেবের মুখে নিলয় নামটা শুনে সবাই অবাক করে মাহবুব সাহেবের কথাগুলো শুনে বোধগম্য হচ্ছে না। তাই তিনি আবার বলতে শুরু করে, পেকিং রাজ, মেয়ে পাচার, ড্রাগস, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত, তাই না? তুমি নিজেকে সব থেকে বেশি চালাক মনে করো, তাই না? তোমার থেকে চালাক এখানে আছে। আর হ্যাঁ আকাশ সাহেব, আমি আপনাকে পথ থেকে বের করব না, কারণ আপনাদের কাছে এমন একজন এখনই উপস্থিত আছে যে আপনাকে মৃত্যুর দ্বারে পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। যাই হোক, আপনাদের একটা সত্যি বলে যাই, যে ছেলেটাকে এভাবে বেধড়কভাবে পিটাচ্ছেন সে কোনো সাধারণ ছেলে না। সে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো শার্প শুটার, জুডো, ক্যারাটে, কুংফু, এক্সপিরিয়েটিং শুটিং। ইটস ইউর রাও এজেন্ট নিলয় আহমেদ। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। রাশিয়া থেকে একজন শিবলি নামের মাফিয়া বাংলাদেশে আক্রমণ করেছিল। সে মাফিয়াকে মেরে প্রশংসিত হয়। নিলয় আমার খুব কাছের। যখন শিবলিকে মেরে আসছিল তখন ওকে বলেছিলাম আমার কাছে কি চাই। নিলয় বলেছিল, আমি চাই আমার কাজে যাতে কেউ বাধা না দেয়, স্বয়ং আপনিও না। আজ আমি আমার জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব, তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একা করব। কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না। আচ্ছা তাহলে তাই হবে, তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শোনো, তোমাদের বলছি, তোমাদেরকে আজ কিভাবে মারবে আমি জানি না, তবে বেঁচে থাকলে আমি দেখতে আসবো। আর হ্যাঁ আহনাফ চৌধুরী, আপনার কোনো চিন্তা নেই। আপনি যাকে মেয়ের জামাই বানাতে যাচ্ছেন সে বড় বড় মাফিয়াকে নিমিষে মাটিতে দাফন করে দিয়েছে। আমাদের রাও এজেন্টের গর্ভ নিলয় আহমেদ। আর আমি আসছি। কথাগুলো বলে মাহবুব সাহেব চলে যায়। নিলয়ের এমন ভয়ঙ্কর পরিচয় পেয়েছে রাজ, আকাশ সাহেব, আহনাফ চৌধুরী, মায়া সহ সবাই বেশ চমকে আছে। এতক্ষণে আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই। এখানে মনে হচ্ছে নিলয়ের কাছে রাজ কিছুই না। তাদের সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ শুনতে পায়, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তাই তো পিপিলিকার ডানে ঝাপটিয়ে আকাশে ওড়ে, আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে। ওই তারা সবাই তাকিয়ে দেখে নিলয় গাড়িতে হেলান দিয়ে সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে আর এক লাইনগুলো উচ্চারণ করছে। সারা শরীরে রক্তে মাখা, রক্তের ফোঁটা চুল দিয়ে আছড়ে পড়ছে। এ যেন এক ভয়ঙ্কর মানব। তখন নিলয় রাজের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতটা মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে আওয়াজ করে ওঠে, ভুম। নিলয়ের মুখের আওয়াজের সাথে সাথে ক্যাম্পাসের বাহিরে জঙ্গলের দিকে একটা বিকট শব্দ হয়। তারা সেদিকে তাকিয়ে আবার ভয়ঙ্করভাবে নিলয়ের দিকে তাকায়, কারণ সেখানে এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।